একই রকম ভাবে মিথ্যে রটনা চালানো হচ্ছে। বিভিন্ন সময়ে রাজ্যের বাইরে যেসব মানুষ পরিযায়ী হয়ে গিয়েছেন, এই রাজ্যের যে কাজের জায়গা সেটা সংকুচিত হয়েছে বলে, কাজের কোনো জায়গা নেই বলে, কর্মসংস্থান নেই বলে, সেই রকম একটা পরিস্থিতিতে যখন মানুষ ভিন রাজ্যে যাচ্ছেন, তখন অহেতুকী ভাবে হিন্দিভাষী বা অবাঙালিরা বাঙালিদের খুন করছেন, পরিযায়ী শ্রমিকদের খুন করছেন, এটা বারবার মিথ্যে প্রচার করে এই বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে। এবং বলা বাহুল্য সেটা পুরোটাই করছে ক্ষমতাসীন তৃণমূল পার্টি, যারা কিনা বাঙালির সঙ্গে অন্য রাজ্যগুলির সর্বত ভারতের যে মানুষের সংযোগ তাকে ছিন্ন করে বোধহয় ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ তৈরির যে চক্রান্ত, তার ভিতকে সুদৃঢ় করে তুলতে চান। এই রাজ্যের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যরকম আবেগের সূচনা করে অন্য কাজ করার চেষ্টা করছেন, যেটা খুবই বড়ভাবে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অঙ্গ আমরা মনে করি। আমরা ভেবেছিলাম যে ঝাড়খণ্ডের ঘটনা একটি ঘটনা মাত্র, কিন্তু মোটেই সেটা ঘটনা বা দুর্ঘটনা নয়। একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বাইরে যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু রাজ্যের বাইরে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন অংশ, সব থেকে বড় কথা দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যের যারা বিভিন্ন সময় মিডিয়া রয়েছেন, মিডিয়ার কভার করেন, তাদের একাংশ তারা এই একই মিথ্যেকে বারবার পুনঃস্থাপিত করে সেটাকে জনমানসে একটা মান্যতা দিতে চাইছেন, যেটা সরাসরি মিথ্যা। আমরা আপনাদের সামনে আজকে পুরো ঘটনা যেটুকু অন্তত আমাদের সামনে এসেছে, দেখুন, তদন্ত হওয়ার আগে একজন মৃত মানুষ সম্পর্কে কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কোনো কিছু বলবো না, এটাই আমরা ঠিক করেছি। কিন্তু কিছু জিনিস যেটা প্রাইমা ফেসিতে এসেছে, বিভিন্ন পুলিশ, রাজ্যের পুলিশের করা বিভিন্ন ভিডিও, বিভিন্ন স্টেটমেন্ট, যেগুলো সাধারণভাবে সমাজ মাধ্যমের মাধ্যমে বা আপনাদের ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে দৃষ্টি গোচর হয়েছে এবং দৃশ্যমানতায় রয়েছে সমাজের, সেই সব জিনিসপত্র আমরা এক জায়গায় করে অন্তত এইটুকু বুঝতে পেরেছি, গতকাল থেকে যে মিথ্যের লহর, যে মিথ্যের তরঙ্গ এই রাজ্যে বইয়ে দেওয়া চলছে, যে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে খুন হতে হচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য, সেটার যে মিথ্যা সেটা জানানোর জন্য আমরা এই আজকের প্রেস কনফারেন্স মূলত করছি। আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, একটি আঞ্চলিক দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে যার পরিচিত, তার সর্বাধিনায়ক নাকি আজকে ওই হতভাগ্য মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাচ্ছেন। বাঙালিকে আর কতদিন পরিযায়ী হতে হবে, কেন পরিযায়ী হতে হয়েছিল বা হচ্ছে, তার সদুত্তর না দিয়ে শুধুমাত্র একটা মিথ্যে প্রপাগান্ডাকে সামনে আনার জন্য তিনি নাকি যাচ্ছেন বা গিয়েছেন। আমরা উল্টো দিক থেকে কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই এই মুহূর্তে। আমরা এখান থেকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন, তারপরে আমরা এই বিষয়ে আরো বলবো। আমরা দেখাতে চাই যে ছবিটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে হতভাগ্য সুখেন ধীরেন মাহাতো, তার ছবি। সুখেন ধীরেন মাহাতো তিনি পুরুলিয়ায় থাকতেন, পুরুলিয়ার থেকে পরিযায়ী, এবং তিনি সেখানে একা থাকতেন না, তার সঙ্গে তারই ভাই তুলসীরাম মাহাতো থাকতেন ওই একই জায়গায়, যার বয়ান পুলিশ নিয়েছে। আওয়াজ, সিসিটিভি ক্যামেরা যেটা ওখানকার পুলিশ প্রকাশ করেছেন, যে ঘটনা ঘটেছিল বা ওই সুখেন ধীরেন মাহাতোর সঙ্গে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার আগে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এবারে তার যে সিসিটিভির ফুটেজ
যা খতিয়ে দেখা হয়েছে তা আপনাদের সামনে আনছি। যিনি হেঁটে আসছেন, যিনি এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দেখুন হেঁটে আসছেন, একটু আগে থাকতে দেখাতে হবে, যিনি হেঁটে আসছেন তিনি হচ্ছেন হতভাগ্য সেই পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। আমরা আবার ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। দেখা যে ভিডিও সমাজ মাধ্যমের মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন সোর্স থেকে এই মুহূর্তে অনেকেই দেখেছেন, এমনকি আজকেও ওইখানে যাওয়ার আগে অবধি দেখা গেছে, সেখানে এই ভিডিও অনুযায়ী প্রচন্ড আওয়াজ ছিল, আমরা শুনতে পাইনি, কিন্তু বাংলায় কথা বলার জন্য সুখেন মাহাতোকে খুন হতে হয়েছে এর কোনো প্রাইমা ফেসি পাওয়া গেল না। তুলসীরাম মাহাতো, যিনি কিনা নিজের ভাই যিনি ওখানে ছিলেন, তার বয়ানের ভিত্তিতে শিক্রাপুর থানা, যেটি কিনা পুনে গ্রামীণ পুলিশ এলাকার, পুনে গ্রামীণ পুলিশ যে এলাকা তার অন্তর্গত একটি থানা, শিক্রাপুর পুলিশ এফআইআর লিখেছে তুলসীরামের বয়ান অনুযায়ী। তুলসীরাম হচ্ছেন সুখেন ধীরেন মাহাতোর ভাই, নিজের ভাই। তুলসীরামের বয়ান হিন্দিতে, আমরা মারাঠিতে তুলসীরামের বয়ান পরের পাতা। এটা হচ্ছে এফআইআর এর কপি, লাইক অফ করতে হবে। এরপরে এইটা হচ্ছে, খানিকক্ষণ থাকলে আপনারা দেখতে পাবেন, এটা দেবনাগরী লিপি হলো, এটা মারাঠি ভাষায় লেখা বয়ান, এফআইআর, তার বাংলা আমরা পড়ছি। তুলসীরামের বয়ান, 9 তারিখ দুপুর 3টে নাগাদ
সুখেন, আরেক ভাই দেবাশিস ধীরেন মাহাতো ও আমি ঘরেই ছিলাম। সুখেন এরপর কাজে যাচ্ছি বলে বের হয়ে যায়। সন্ধ্যে 7টা নাগাদ আমিও কাজে যাই। আমরা একই জায়গায় কাজ করি, কিন্তু কাজে গিয়ে আমি সুখেনকে দেখতে পাইনি। আমি ওকে ফোন করি, ওর ফোন বেজে যায়। আমি রাত 12টাতেও ওকে ফোন করি, কিন্তু ও ফোন ধরেনি। 10 তারিখ সকাল 7টায় শিফট শেষ হওয়ার পর আমি ভাড়া ঘরে ফিরি, কিন্তু সুখেন সেখানে ছিল না। দেবাশিসও জানায় সুখেনকেও দেখেনি। তারপর আমরা ওকে খুঁজতে শুরু করি। দুপুরে আমাদের সুপারভাইজার সন্দীপ জানায় আপলে ঘর হোটেলের পেছনে সুখেনের দেহ পড়ে আছে। আমি গিয়ে দেহ শনাক্ত করি। কি কারণে, কে বা কারা ওকে, খুবই ইম্পর্টেন্ট, নিজের ভাই তিনি লিখছেন, তিনি বয়ান দিচ্ছেন, যার ভিত্তিতে শিকরাপুর থানার পুলিশ এই কেস অন করেছে। কি কারণে, কে বা কারা ওকে কি দিয়ে খুন করলো তা আমাদের জানা ছিল না। তাই আমি অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি। সুখেনের ভাই তিনি যদি এই বয়ান দেন, তিনি যদি খুনের কারণ যদি না জেনে থাকতে পারেন, তাহলে কারা জেনে গেল? একটি নির্দিষ্ট চ্যানেলে এবং বহু জায়গাতে বারবার ঘোষণা হতে রইল যে বাঙালি সুখেনকে বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত মহারাষ্ট্রে পিটিয়ে খুন করা হয়েছে। এই হেডলাইন এলো কি করে? আজকে সারাদিন ধরে সকালের বিভিন্ন সংবাদপত্রে একই লাইন চালু হয়েছে। কাদের অনুপ্রেরণায়, কেন? পশ্চিমবঙ্গের যে শ্লাঘা, সবই তো গেছে, অন্তত সাংবাদিকতা নিয়ে পশ্চিমবঙ্গবাসীর বাঙালি হিসেবে যে শ্লাঘা, যে অভিমান রয়েছে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষের কাছে, সেটাও কি এবারে আর থাকবে না? এই মিথ্যে খবর পরিবেশন, অন্য রকম ভাবে খবর পরিবেশন। অবশ্যই মারা গেছেন আমাদের এই রাজ্যের একজন সহনাগরিক। তিনি ছিলেন, এখানে চাকরি পাননি, এখানে কাজ পাননি, বাধ্য হয়ে তিনি অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছেন। এটাও ঘটনা। শুধু তিনি নন, তাদের পুরো পরিবার। একটা প্রান্তিক জেলা পুরুলিয়া, সেখান থেকে তাদেরকে যেতে হয়েছে অন্তত কয়েক হাজার মাইল দূরে, কয়েক হাজার কিলোমিটার দূরে শিকরাপুর বলে একটা গ্রামীণ ক্ষেত্র পুনার, সেখানে গিয়ে তারা কাজ করছেন। তারা নিজের গ্রামে জায়গা পাননি। কোন রকম ভাতা, কোন রকম সরকারি সুবিধে এগিয়ে বাংলার তাদের এখানে থাকার মতন উপযুক্ত ব্যবস্থা করে দেয়নি। তারপরে এই ধরনের ঘটনা, যেখানে কিনা দেখা যাচ্ছে যে পুলিশ সুপারের বয়ান, সেই বয়ান এবারে কি বলছে আমরা একটু দেখব। সন্দীপ গিল, পুলিশ সুপারের বয়ান আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। आगे का जो तपास करेगा उसके बारे में आपको जानकारी तपास के बारे में होगी। और ऐसा कुछ नहीं है कि किसी विशेष कम्युनिटी को टारगेट करके ये घटना की गई है, इस तरह का अभी तक हमारे तपास। वही बात मैं आपको बता रहा हूँ कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी कुछ सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है क्राइम हुआ है। ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमें हमारे पुलिस में है, निष्पन्न। এই বয়ান অনুযায়ী, প্রাথমিক তদন্তে যা জানা গিয়েছে তার বয়ান অনুযায়ী কারখানাতে কাজেই যাননি সুখেন, সেটা তার ভাই বলছেন তুলসীরাম। তিনি কোথাও বসে মদ্যপান করেন এবং সিসি ক্যামেরায় ফুটেজেও আমরা যেরকম দেখেছি টলছিলেন। তিনি কি কারণে টলছিলেন তা এখান থেকে প্রেস কনফারেন্স করে বলা যাবে না, নিশ্চয়ই তদন্ত হবে, প্রকাশ হবে। টলতে টলতে একটি জায়গায় এলেন, সেখানে 3 জন বেঞ্চে বসে, আপনারা এর আগের ভিডিওতে দেখলেন সিসি ক্যামেরার ফুটেজে। তার মধ্যে 2 জন অল্প বয়স্ক, তারা মোবাইলে কিছু দেখছিল। সুখেন ঝুঁকে পড়ে তা দেখতে যান। সুখেনের এই আচরণে এক তরুণ বিস্ময় প্রকাশ করলো প্রথমে, তারপরে তাদের সঙ্গে তার কিছু কথোপকথন হলো। তাতে একজন তরুণ ক্ষিপ্ত হয়ে উঠলো, সুখেনকে ধাক্কা দিতে শুরু করলো। তারপরে সবাই মিলে সিসি ক্যামেরার ফুটেজের বাইরে চলে গেলেন। কোথাও কোন রকম বাংলা বলার জন্য অত্যাচার হলো, কিংবা তাকে ধাক্কাধাক্কি করা হলো, মারধর করা হলো ইত্যাদি নয়।
মহারাষ্ট্রের ঠিক পালামৌতে একই রকম দুর্ঘটনা ঘটানো হয়েছিল, যেখানে কিনা সেখানে পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ীর পরে আরো একটা তার গায়ে ট্যাগ ছিল যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়, সরাসরি বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, কিন্তু সেখানেও দেখা গেল তার আত্মীয়, নিকট আত্মীয়, তিনিও সেখানে পরিযায়ী, যিনি তার বডি নামিয়েছিলেন ফাঁসির দড়ি থেকে, তিনিও পরিযায়ী, এবং আজ থেকে নয় 25-30 বছর ধরে পরিযায়ী, মানে বাম আমল থেকে তিনি পরিযায়ী। বাম আমল থেকে এখানে কায়িক শ্রমিক, যারা মেধা শ্রমিক এবং যারা কায়িক শ্রমিক, সবাই এখান থেকে অন্যদিকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এবং সেই দৌড় এখনো পর্যন্ত জারি আছে এই পশ্চিমবঙ্গে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বাধিনায়ক এবং মালকিন, তাদের যারা পেটোয়া, তাদের যারা আশীর্বাদ ধন্য, এবং সব থেকে বড় কথা তাদের দ্বারা যারা পালিত হন, তারা কথা বললে কোনো ক্ষোভ থাকার কথা নয়, কেননা বাঙালি জানে কারা কথা বলছে। কিন্তু কোন জাদু বলে আজকের সমস্ত জায়গাতে একই রকম জিনিস বিনা কোন রকম তদন্তে, বিনা কোন রকম সাংবাদিক সুলভ আচরণকে আগে প্রয়োগ করে, কোন অ্যাকিউমেন্টকে কাজে লাগিয়ে অ্যাজ এ জার্নালিস্ট এই জিনিস পাতার পর পাতা নিউজ প্রিন্ট খরচ করে ছাপানো হলো, কিংবা এই জিনিস বিভিন্ন চ্যানেলে এয়ার টাইম খরচ করে কি করে দেখা হচ্ছে, যেখানে এই জিনিস এইরকম ভাবে জিনিসটি আছে, যে বহু সংবাদ মাধ্যমের বহু অফিস পুনাতেও আছে, মহারাষ্ট্রেও আছে, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের বিভিন্ন চেন আছে। সে আমরা সাংবাদিকদের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বোধহয় বৃহত্তর বাঙালি সমাজ, পশ্চিমবঙ্গের বাঙালি জাতি এক গভীর চক্রান্তের ফাঁদে পা দিচ্ছেন, যার ফলে এই ধরনের প্রচারণা, এই ধরনের অনুপ্রেরণার সুলভ প্রচারণাতে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বাঙালি আর পরে হয়তো গিয়ে আর দাঁড়াতে পারবেন না। বিভিন্ন জায়গায় বাঙালি বিরোধী একটা সেন্টিমেন্ট কিন্তু তৈরি করার যে চেষ্টা, যে অপচেষ্টা এই তৃণমূল করছে, তা যদি সফল হয় তাহলে ভারতের বহু রাজ্যে বাঙালির বিরুদ্ধে যে একটা ব্যাকলাস তৈরি হবে, যে ধরনের একটা ঘৃণা সৃষ্টি হবে যে আমরা কোনো অপরাধ করছি না, কিন্তু বাংলাভাষী বলে বারবার এই মিথ্যে কথা। এবারে যদি সত্যি কখনো পালে বাঘ পড়ে তাহলে সেটা আটকাবে কে? সেই জন্য আমরা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী হিসেবে কাজের কারণে, অর্থনৈতিক কারণে চলে যেতে বাধ্য হয়েছেন বা হচ্ছেন, তাদের পরিবারের লোকজন যারা আজকে চিন্তায় আছেন, যারা এই ধরনের বিভ্রান্তিকর তৃণমূলী প্রচারে যারা আজকে ঘাবড়ে গেছেন, তাদের সবাইকে একটা কথা বলছি, প্রচারে বিভ্রান্ত হবেন না। বিষয় আগে দেখবেন, আপনাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলুন, সবার সঙ্গে যোগাযোগ করুন, তারপরে আমরা সবাই পশ্চিমবঙ্গের যারা বাঙালি আছি তার বিষয়টা দেখব। দ্বিতীয়ত, যে কোনো মৃত্যু, যে কোনো এই ধরনের অপমৃত্যু বা খুন কিংবা হত্যা, সেটা অন্যায়। শুধু অন্যায় নয়, বাঙালি হিসেবে কোনো বাঙালি কোথাও যদি কোনোভাবে আক্রান্ত হন, সেটাতে আমাদের জাতি হিসেবে আমাদের রিয়াক্ট করা উচিত। কিন্তু মিথ্যে বলা, মিথ্যে প্রপাগান্ডা, এইভাবে কোনো একটি জায়গাকে দাগিয়ে দেওয়া, ভাষাগত কারণে অত্যাচারিত হচ্ছে এটা বারবার বলা, এবং এই ধরনের মিথ্যে জিগির তোলার অপচেষ্টা, যেটা কিনা তৃণমূল কংগ্রেসের কোনো এলি নেতা নন, সর্বাধিনায়ক এবং মালকিন মিলে বারবার করছেন, এবং তাদের অনুগৃহীত যারা রয়েছেন, যারা তাদের অনুকম্পায় বেঁচে থাকেন, তারা যেভাবে করছেন, আমরা বাঙালির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের বাঙালির জাতির পক্ষ থেকে আমরা তাকে ধিক্কার জানাচ্ছি, এবং আমরা মনে করি যে অবিলম্বে এই ধরনের ঘটনার তদন্ত হওয়া উচিত, এবং তার জন্য যারা দোষী, যারা যে কোনো কারণেই হোক না কেন এই সুখেন ধীরেন মাহাতোকে খুন করেছেন, অন্যায়ভাবে হত্যা করেছেন, তাদের আইন আমলে আনতে হবে। মহারাষ্ট্র পুলিশের কাছে আমাদের দাবি, তাদেরকে যথাযথ সাজা দিতে হবে, এবং সেই সাজা অনাদি অনন্তকাল পরে হলে হবে না, যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটাকে মেটাতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেছেন, মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি বলছেন 10 দিন পর তারা মহারাষ্ট্রে তাদের একটা ডেলিগেশন টিম যাবে যদি দোষীরা ধরা না পড়ে। 10 দিন পরে কেন যাবেন? 10 দিন পরে কেন যাবেন? আনন্দপুরে যখন আগুন লেগেছিল এখনো মুখ্যমন্ত্রী আসতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়ি থেকে এটা 19 কিলোমিটার দূরও নয়,
উনি এখনো পর্যন্ত আনন্দপুরে এসে পৌঁছতে পারেননি, উনি মহারাষ্ট্রে কেন 10 দিন পরে যাবেন? উনি এখনই যাবেন। যে জিনিস আজকে বিজেপির প্রেস কনফারেন্স থেকে, সাংবাদিক সম্মেলন থেকে এইমাত্র দেখানো হলো, যদি হিম্মত থাকে তাহলে এক্ষুনি চলে যান। এক্ষুনি অন্তত আমাদের এই রাজ্যের পুলিশের দলের ওখানে যাওয়া উচিত, তাদের ওখানে তদন্তে যোগ দেওয়া উচিত। কারা অন্যায় করেছেন তাদেরকে শনাক্ত করার জন্য পুলিশের সাহায্য করা উচিত, ওই রাজ্যের পুলিশকে। এটা তো আমাদের দাবি। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, নাটক করে, থিয়েটার করে ওনার বাড়িতে গিয়ে যে কথাবার্তা সর্বাধিনায়ক বললেন, সর্বাধিনায়ক তার আগে তো বোঝা উচিত যে নিজের ভাই যে জিনিস বলছেন না, সেই জিনিস সর্বাধিনায়ক জানলেন কি করে? কাল থেকে, রাত্রির থেকে নয়, কাল বিকেল থেকেই আমরা এই সব জিনিস, যেসব নথি, যেসব ভিডিও ফুটেজ আপনাদের সামনে দেখালাম, সেগুলো তো কাল থেকেই জনমানসে আছে, মানুষের কাছে, মানুষের দৃশ্যমানতায় আছে। কেন তাই নিয়ে তদন্ত করতে এখনো কোনো কিছু হয়নি? 10 দিন কেন লাগবে?